দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি নুসরাত জাহান্তিপা। দর্শক, আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় যদি কমন কিছু সমস্যা আমরা ফেস করে থাকি, সেটি হচ্ছে আমাদের লিগামেন্ট ইনজুরি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিবাকর সরকার 1981 সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। লিগামেন্ট ইনজুরিটা আসলে কতটুকু ভয়াবহ পর্যায়ে চলে যেতে পারে যদি যথাসময়ে ট্রিটমেন্ট না করা হয়? বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে স্পোর্টসি পিপুল সকলেই খেলাধুলা পছন্দ করে। আমাদের বর্তমান সময়ে ইয়াং জেনারেশনে খেলাধুলাজনিত কারণে যে লিগামেন্টটা সবচাইতে বেশি ইনজুরি হয় বা যে জয়েন্টের লিগামেন্টটা সবচাইতে বেশি ইনজুরি হয় সেটা হাঁটুর লিগামেন্ট। এই জন্যে আমাদের হাঁটুর লিগামেন্ট ইনজুরি বা যারা আমরা লিগামেন্ট সার্জারি নিয়ে কাজ করি বা লিগামেন্টের ইস্যু নিয়ে কাজ করি, এর আর একটা টার্ম হচ্ছে স্পোর্টস মেডিসিন রিলেটেড ইনজুরি। এবং হাঁটুর লিগামেন্ট ইনজুরি বর্তমানের আমাদের যে প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট দেশে এবং বিদেশে এটা এত ব্যাপক এবং এটা এত ভয়াবহ মাত্রায় যাচ্ছে এবং এটার কিন্তু রোগীরা একবার ভালোও হয়ে যাচ্ছে। তবে সচেতনতাটা খুব জরুরি যে আসলে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা বা কী কারণে হচ্ছে, এসব বিষয়গুলো জানা থাকলে রোগীদের জন্য অনেক ইজি হয়। পায়ের সামান্য যে মোচড় খাওয়াটা বা একটা হোঁচট খাওয়া, সেক্ষেত্রে কি আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা কোনো এক্সরে করা উচিত? ডেফিনেটলি। দেখুন, যে প্রশ্নটা আপনি করছিলেন যে একটু মোচড় খাওয়া বা ইয়ে হয়, যেগুলো খুব মাইনর ইনজুরি হয়ে থাকে, মেইনলি হয়ে থাকে হয়তো অ্যাঙ্কেল জয়েন্ট অথবা নি জয়েন্ট। যেগুলো অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে যখন কোনো লিগামেন্টের ইনজুরি হয়, সেটা খুব সামান্য ইনজুরি হলেও আমাদের কোনো ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ ভবিষ্যতে এটা কিন্তু লং টার্ম ইফেক্ট হয়। প্রবলেম হয় যখন বড় কোনো লিগামেন্টের ইনজুরি হয়, যেমন ধরেন হাঁটুর ভিতরে আমাদের অনেকগুলো লিগামেন্ট থাকে, যে লিগামেন্টগুলো আমাদের হাঁটুকে ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে। প্রত্যেকটা লিগামেন্টের একটা নির্দিষ্ট কাজ রয়েছে। এই লিগামেন্টটা যদি কোনো কারণে ইনজুরি হয় এবং সেটা যদি প্রপার সময় চিকিৎসা না নেওয়া হয়, তাহলে কিন্তু এর লং টার্ম ইফেক্টটা একটু রোগীদের ভোগান্তির কারণ হতে পারে। এই জন্যে সবসময় পরামর্শ দিয়ে থাকি, যারা এই হাঁটু বা হাঁটুর আশেপাশের লিগামেন্টের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন, তাদের একটু ডাক্তারের শরণাপন্ন হয়ে ওই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত। সাধারণত কাদের ক্ষেত্রে এই লিগামেন্ট ইনজুরিটা সব থেকে বেশি হয়ে থাকে, অ্যাক্সিডেন্টাল কারণ ছাড়া? অ্যাক্সিডেন্ট একটা কারণ, তবে যেটা হয় যে ইয়াং জেনারেশনে হাঁটুর লিগামেন্ট ইনজুরিটা সবচেয়ে বেশি হয়। তাছাড়া শুধু যে মেইন কারণের মধ্যে এখানে আমি বলবো হচ্ছে খেলাধুলাজনিত কারণে আমাদের যে জয়েন্টটা সবচেয়ে বেশি ইনজুর্ড হয় সেটা হচ্ছে হাঁটু, এবং যে লিগামেন্টগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয় হাঁটু। তাছাড়া শুধু যে খেলাধুলাজনিত কারণেই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হচ্ছে তা না, বর্তমানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেটা আপনি একটু আগে বলছিলেন, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ। অনেক সময় উপর থেকে নিচে পড়ে যাওয়া কিংবা কোনো ক্ষেত্রে আমরা হাঁটু অনেকে নিচে বসা থেকে উপরে উঠতে গেলেও কিন্তু হাঁটুর লিগামেন্টে সামান্য ইনজুরি হতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু কমপ্লেন করে থাকে যে আমি কোথাও ব্যথা পাইনি বা কোথাও পড়েও যাইনি, কিন্তু আমার হাঁটুর লিগামেন্ট কোনো কারণে ব্যথা অনুভব করার পরে যখন তার এক্সরে করা হলো, তখন দেখা গেল যে রিপোর্টে সেটা শো করছে যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে। এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? না, অ্যাকচুয়ালি লিগামেন্ট ইনজুরি উইদাউট ট্রমায় হওয়ার সম্ভাবনাটা খুবই কম কিছু ডিজেনারেটিভ ডিজিজ ছাড়া। নর্মালি হাঁটুর লিগামেন্টগুলো এত স্ট্রং থাকে, কোনো ট্রমা বা কোনো আঘাত ছাড়া এটা ইনজুরি হওয়ার সম্ভাবনা হয় না। তবে কোনো ক্ষেত্রে যদি একটু বয়স্কজনিত ক্ষেত্রে হাঁটুর ব্যথা হয়ে থাকে, তাহলে এক্সরে করে অনেক সময় আমরা হাঁটুর ক্ষয় থেকেও একটু ব্যথার কারণ হতে পারে। আসলে যারা একটু বয়স্ক তারাই কিন্তু করে থাকেন। জি, যারা বয়স্ক তাদের আসলে হাঁটুর লিগামেন্ট জনিত ইনজুরি থেকেও মেইনলি যেটা হয়ে থাকে ক্ষয়জনিত কারণে ব্যথাটার বেশি কথা বলে থাকে ওরা। হাঁটুর ক্ষয়টাকে রোধ করার জন্য আসলে আমাদের কি বিষয় মেনে চলা উচিত? আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন কি করা উচিত? অবশ্যই হাঁটুর ক্ষয় যেহেতু এখানে আসলো, সেখানে দেখুন হাঁটুর ক্ষয়টা বেসিক্যালি একটা ডিজেনারেটিভ প্রসেস। নর্মালি আমাদের দেহে প্রতি বছর কিছু ভাঙা গড়ার কাজ চলে হাড়ের মধ্যে, কিন্তু সাধারণত 40-এর পরে এবং কোনো ক্ষেত্রে 50-এর পরে এই ভাঙার
ইয়েটা বেশি হয়ে যায়, মানে গড়ার থেকে হাড়ের এবং এটারই একটা প্রভাব পড়ে হাঁটুর ওপরে। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি বয়স বেশি হয় অথবা হাঁটুতে অতীতকালে কোনো আঘাত হয়ে থাকে এবং কাটলেজে কোনো কারণে মানে ক্ষয় হয়ে থাকে, সেখানে কিন্তু হাঁটুর ক্ষয়ের মাত্রাটা বয়স্কজনিত কারণে বেশি হয় এবং রোগীরা এক্ষেত্রে কিন্তু বেশ সাফার করে। সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখে থাকি যে অনেক ফিটনেস ট্রেনার যারা রয়েছেন তারা পরামর্শ দিচ্ছেন যে আপনার মাসেল স্ট্রেংথ যদি বাড়ানো যায় সেক্ষেত্রে হাঁটুর ক্ষয় বা এই ধরনের হাঁটুতে বা হাড়ে যে ব্যথাগুলো হয় সেগুলোকে প্রতিরোধ করা অনেকটাই সম্ভব। এটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে? ডেফিনেটলি। দেখুন, আপনার জয়েন্ট তো শুধু বোনস নয়, জয়েন্টের উপরে মাসেল থাকে। আপনি যখন মাসেলগুলোকে স্ট্রং করবেন, যে কোনো এক্সারসাইজ হোক, ফিজিওথেরাপি হোক বা খাদ্যাভ্যাস হোক, নিজে ব্যায়াম করে খেলাধুলা করে, তাহলে তার একটা পজিটিভ ইফেক্ট অল টাইম জয়েন্টের মধ্যে পড়বে। এবং যদি কোনো মানুষ হেলদি লাইফ লিড করে থাকে এবং সেখানে যদি তার নিয়মিত জিম করে, ফিজিওথেরাপি নিয়মিত এক্সারসাইজ করে, পুষ্টিকর খাবার গ্রহণ করে, তাহলে তার মাসেল এবং বোনস এত শক্তিশালী থাকে, পরবর্তীতে ক্ষয়ের মাত্রাটা কিন্তু অনেকটাই কমে আসে এখানে। কি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনারা আসলে প্রেফার করেন? অনেকে মনে করে এক্সারসাইজ মানেই হচ্ছে জিমে যাওয়া। নো নো নো, এক্সারসাইজ মানে তো জিমে যাওয়াটা তো না, কারণ জিম তো সকলে অ্যাফোর্ড করতে পারবে না, বা গ্রামাঞ্চলে তো আমাদের জিমও নেই। বাট এখানে যেটা হয়েছে, বলা হয় যদি কিছু না পারেন, কোনো কিছুই করতে পারছেন না, আপনি আধা ঘন্টা হাঁটবেন। এই হাঁটা কিন্তু নর্মাল হাঁটা নয়, যে হাঁটায় আমাদের ঘাম ঝরবে। এটা একটা ইম্পর্টেন্ট মানে ব্যায়াম। তারপরে সাঁতার কাটা, এটা খুব ভালো ব্যায়াম। আমরা এই জন্য রোগীদের পরামর্শ দিই, যদি জিমে যেতে না পারেন, আপনি প্রতিদিন আধা ঘন্টা হাঁটেন, সাঁতার কাটেন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি সূর্যের আলোতে থাকবেন আধা ঘন্টা। এটা আমরা উপরওয়ালার রহমতে এমনি ন্যাচারালি ভিটামিন ডি পেয়ে থাকি। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত যে কোনো সময় আমরা যদি সূর্যের আলোতে একটু আধা ঘন্টা কাটাই, তাহলে কিন্তু আমাদের দেহে ন্যাচারালি অনেক ভিটামিন ডি তৈরি হয়, যেটা আমাদের মানে শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে খুব হেল্প করে, যা ভবিষ্যতে বোনসকে অনেক স্ট্রেংথ দেন বা অনেক শক্তিশালী করে তোলে। আচ্ছা, আপনি যেহেতু ভিটামিন ডি এর কথা বলছেন, শহর অঞ্চলের মানুষের ক্ষেত্রে এটা কিছুটা অসম্ভবই একটা বিষয় যে ভিটামিন ডি সূর্যের আলো থেকে নেওয়া। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভিটামিন ডি রেঞ্জটা অনেক কম। সেটাকে আমরা ইনসাফিসিয়েন্ট বলবো না, ডেফিসিয়েন্সি লেভেলে কিন্তু চলে যায়। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যে তারা ভিটামিন ডি কত ইউনিট, কত হাজার ইউনিট তারা নিতে পারবে? এটা ডিপেন্ড করে। দেখুন, ভিটামিন ডিটা হচ্ছে ন্যাচারালি আমরা সূর্যের আলোতে কিছু সময় আধা ঘন্টা কাটালে মোটামুটি ভিটামিন ডি তৈরি হয়। তাছাড়া আমাদের কিছু খাবারের মাধ্যমেও ভিটামিন ডি পেয়ে থাকি। এছাড়া যদি রিয়েলি পেশেন্টের ভিটামিন ডি এর স্বল্পতা আমরা পেয়ে থাকি এবং রুগীকে আমরা সেক্ষেত্রে কিছু মানে পরীক্ষা নিরীক্ষা করে ভিটামিন ডির স্বল্পতা পেয়ে থাকি, তাহলে কিছু ভিটামিন ডি ক্যাপসুল আছে অ্যাকর্ডিং টু ডিফিসিয়েন্সি, মানে রুগীর কতটুকু ডিফিসিয়েন্ট এবং রুগীর ডিমান্ড কতটুকু, তার উপর বেস করে আমরা আসলে নির্ধারণ করে থাকি যে রোগীকে আমি কি মাত্রা ভিটামিন ডি দিব। আচ্ছা, এখন তো আসলে আমরা দেখেছি যে অ্যাডাল্টদের তো ভিটামিন ডি কম থাকছেই, তার পাশাপাশি কিন্তু বাচ্চাদেরও অনেক কম থাকছে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে কি খাবার থেকে ভিটামিন ডি জাতীয় যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে সেটা নেওয়ার পাশাপাশি কি তাদের কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করার দরকার আছে কিনা? অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে সাপ্লিমেন্টটা নর্মালি আমরা দিতে চাই না, কারণ বাচ্চারা ন্যাচারালি গ্রো করে, তো ওরা এমনি ধীরে ধীরে প্রাকৃতিকভাবেই খাবারের থেকে কিছু ভিটামিন ডি পায়। এবং আমরা সবসময় এনকারেজ করি স্কুল টাইমে বাচ্চাকে খেলানো। এটা হচ্ছে পারফেক্ট টাইমিং। শিশুরা সাধারণত সকালের দিকে স্কুলে যায় এবং ওদের যে আধা ঘন্টা টিফিন পিরিয়ড থাকে বা খেলাধুলা করার সুযোগ থাকে, এটাতে যদি বাচ্চারা খেলাধুলা করে তাহলে কিন্তু মোর দ্যান এনাফ বাচ্চার ভিটামিন ডি যেটুকু প্রয়োজন সেটা কভার করার জন্য। আচ্ছা, আমরা যতটুকু জানি যে বডিতে যদি ভিটামিন ডি কম থাকে এবং সেই সাথে যদি ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে, তখন অনেক ক্ষেত্রে আমরা জানি না যে আমার ক্যালসিয়াম কতটুকু আছে, কিন্তু আমরা হাড়ে ব্যথা মানে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা শুরু করি। কিন্তু আমরা যতটুকু জানি যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুটো একসঙ্গে গ্রহণ করতে হয়, এই বিষয়টা যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। নর্মালি আমরা যে ক্যালসিয়ামটা গ্রহণ করি তার ম্যাক্সিমামই এটা হচ্ছে আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ন্যাচারালি আমরা যখন নর্মালি ক্যালসিয়াম নিচ্ছি, ট্যাবলেট আকারে নিচ্ছি, ইউরিন দিয়ে বের হয়ে যায়। ভিটামিন ডি একটা বিশেষ ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, এই রাস্তাটাকেও ব্লক করে। সাপোজ আমাদের যদি নর্মাল ক্যালসিয়াম গ্রহণ করি, দেখা যাচ্ছে অনলি 30% আমাদের অ্যাবজর্পশন হচ্ছে, ব্লাডে যাচ্ছে, বাকি 70% টু 60% আমাদের ইউরিন দিয়ে চলে যায়। কিন্তু ভিটামিন ডি যখনই অ্যাড করছি, ভিটামিন ডি গিয়ে ওই ক্যালসিয়ামটাকে এটা ডবল ডোজ করে দিচ্ছে, অর্থাৎ মোর দ্যান 50% বা 60% তখন অ্যাবজর্পশন রেট বাড়ায় দেয়। এই জন্য আমাদের বলা হয় ভালোভাবে শোষণে সহায়তা করে। ডেফিনেটলি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, এই জন্য বলা হয় যে
পারস্পরিক খুবই ইম্পর্টেন্ট, এবং এই জন্য এখন তো আমরা নর্মালি ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি সাপ্লিমেন্ট এক্সট্রা পাওয়াই যায়, এবং আমরা অনেক সময় দিয়েও থাকি রোগীদের। আপনার কাছে আবারও ফিরে আসছি হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে। একটু জানবো যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি যখন হয় প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট আসলে কি থাকে? দেখুন, হাঁটুর লিগামেন্ট যখন ইনজুরি হয় মেনলি ট্রমা, মেবি স্পোর্টস ইনজুরি অথবা খেলাধুলার জনিত অথবা পড়ে যাওয়া, যখনই কোনো পেশেন্টের ইনজুরি হয়, আমাদের দেশে নর্মালি আমাদের হাঁটুতে যখন ব্যথা হয় আমাদের হাঁটু ফুলে যায়। ফুলে গেলে ব্যথা হয়, তখন আমরা কি করি, আমরা একটা ডাক্তারের কাছে যাই। ডাক্তার তখন এক্ষেত্রে যেটা করে থাকে, একটা সিম্পল কিছু মানে ব্যথানাশক ওষুধ, ফোলা কমার ওষুধ দিয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে একটু প্লাস্টার দিয়ে থাকে অথবা একটা বেল্ট দিয়ে থাকে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে প্রাথমিক পর্যায়ে যে লক্ষণটা হয়, রোগীর হাঁটু ফুলে যায়, রোগী হাঁটতে পারে না, অনেক সময় ভিতরে একটা পপ আওয়াজ হয়, এটা রোগীরা বলে আমাদের, স্যার আমার পপ আওয়াজ হয়েছে। এই অবস্থানে যখন রোগী কোনো আর্থোস্কোপিক সার্জন বা নি স্পেশালিস্টের কাছে যায়, সেটাকে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রাথমিক পর্যায়ে করি, যেমন প্লাস্টার, ব্রেস দিয়ে, কিছু মেডিসিন দিয়ে কমায়নি। অ্যাকচুয়ালি লক্ষণটা প্রকাশ পায় পরে, তখনই রোগীরা আমাদের কাছে বেশি আসে। এক্ষেত্রে রোগীরা প্রাথমিক পর্যায়ে যখন 4 থেকে 6 সপ্তাহের মধ্যে হাঁটুর ফোলা কমে যায়, ব্যথা কমে যায়, রোগী হাঁটতে শুরু করে, ঠিক ওই সময়ে তার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে তার যেসব প্রবলেমগুলো হওয়ার কথা সেই লক্ষণগুলো প্রকাশ পায়। খুব কমন কিছু লক্ষণ হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে আমাদের কাছে এসে থাকে। একটা হচ্ছে, রোগী সবসময় বলে যে স্যার হাঁটতে গেলে হাঁটু ঘুরে যায়, সে ব্যালেন্স মেনটেন করতে পারে না, সে দৌড়াতে পারে না। এটা খুব কমনলি রোগীরা আমাদের বলে থাকে। দ্বিতীয় আর একটা খুব কমন প্রবলেম রোগীরা বলে, এবং রোগীরা বেশ ভয় পেয়ে যায়, যে তার হাঁটুর উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর নিচে, হাঁটুতে তো একসময় হাঁটার সময় সে হাঁটতে পারে নর্মালি, কিন্তু দৌড়াতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে, একটু উঁচু উঁচু রাস্তা হলে হাঁটু ঘুরে যাচ্ছে। দ্বিতীয় যে লক্ষণটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাঁটুর উপরের মাংসপেশিটা, কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংস শুকিয়ে যায়, যে সে বলে যে স্যার আমার হাঁটু তো শুকিয়ে যাচ্ছে, খুব ভয় পেয়ে যায়। আর একটা খুব ইম্পর্টেন্ট, রোগীর পেইন হয়, রোগীর নিচে নামাজ পড়তে পারে না, কোনো কোনো ক্ষেত্রে হাঁটুর লকিংয়ের কথা বলা, যে হাঁটতে গেলে স্যার হাঁটু আমার আটকে যাচ্ছে, হাঁটু আর আমি সোজা করতে পারি না, কিছুক্ষণ এদিক সেদিক করার পরে আবার হাঁটু আগের মতো জায়গায় আসে, এবং পরবর্তীতে পেইন হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো নিয়ে বেসিক্যালি হাঁটুর লিগামেন্টের ইনজুরি রোগীগুলো আমাদের কাছে আসে। আমরা হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রোজা রাখলে হঠাৎ করে যারা কাজ করি, স্পেশালি বা স্টুডেন্ট, দুপুর হতে হতে আর ফোকাস করতে পারি না, ব্রেন কাজ করে না। এটি আসলে বিষয়টি কি, এটি নিয়ে অনেকে কনফিউজ থাকে। এটি কি রোজা রাখার কোনো সাইড ইফেক্ট? বেসিক্যালি একেবারেই না। রোজা হলো এমন একটা বিষয় যেটি আলহামদুলিল্লাহ আমরা যদি রাখি, তাহলে আমাদের শরীর কিন্তু সব দিক দিয়ে ভালো হয়। সুস্থ হওয়ার জন্য কিন্তু রোজা রাখাটা আমাদের সিয়াম সাধনার জন্য আল্লাহ পাক যেরকম আমাদের নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনই সায়েন্টিফিক্যালিও কিন্তু এটি প্রুফ যে রোজা রাখলে আমাদের শরীর ভালো থাকে, অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আসলে এটি কেন হয়, এই বিষয় নিয়েই কথা বলবো। যে আমার ব্রেন কাজ করে না, আমরা আসলে যে ব্রেন কাজ করবে মনে রাখতে হবে, ব্রেনের প্রথম খাবার হলো গ্লুকোজ। সো সারাদিন যখন আপনি না খেয়ে আছেন, তখন আপনার ব্রেনে তো সেইটিই নেই যেটি হলো গ্লুকোজ, তাই না? তাহলে আমরা আসলে যেই খাবারগুলো সারাদিন খেতে পারলাম না, আমরা ইফতারিতে গিয়ে কী খেয়েছি বা সেহরিতে কী খাচ্ছি, এটি কিন্তু আমাদের সারাদিনের সুস্থতার উপরে অনেক কিছু প্রভাব রাখে। সো সেক্ষেত্রে এখন জানবো যে কী ধরনের প্রভাব আসলে আপনার সেহরি এবং ইফতারি দিয়ে থাকে। মনে রাখতে হবে, সেহরিতে যদি আপনি প্রপার নিউট্রিশনটা না নিতে পারেন, বা ইফতারিতে আপনি যে নিউট্রিয়েন্টগুলো রাখা উচিত ছিল সেটা যদি না রাখতে পারেন, ঠিক উল্টোভাবে পরের দিনের যে সারা দিনটা থাকবে, আপনি কিন্তু সেই ওই ফোকাস হারিয়ে ফেলছি, ব্রেন কাজ করছে না, এই কমপ্লিকেশনটা কিন্তু আপনার থেকেই যাবে। সো আমরা কি করতে পারি? এখন যদি আমি এটা চিন্তা করি, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা ব্যালেন্স নিউট্রিশন আমাদের মাথায় রাখতে হবে, যে ব্যালেন্স ডায়েটটা যদি আমি রাখতে পারি এই রোজায়, তাহলে কিন্তু এই ব্যালেন্স নিউট্রিয়েন্টটাও কিন্তু আমার বডিতে থাকা সম্ভব। সো আসেন যে আমরা সেহরিতে কী খাবো, এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি, যে প্রথমে মাথায় রাখতে হবে যে সুগার খুব স্পাইক করে, মানে আমি খেলেই আমার বডিতে গ্লুকোজ দিয়ে দেয়, এই ধরনের খাবারগুলো আমরা মনে করি যে খেলেই বুঝি সারাদিন খুব এনার্জি থাকবে, চিনি মিষ্টি এই ধরনের খাবার খেয়ে ফেলি, সারাদিন আমার ব্রেনের ভিতরে অনেক গ্লুকোজ থাকবে এবং আমি সারাদিন অনেক এনার্জি থাকবে। একেবারেই ভুল কথা, একেবারেই ভুল কথা। এই কারণে যে গ্লুকোজ যদি আপনি সরাসরি ইনটেক করেন, ওটি সাময়িকভাবে আপনাকে খুব ভালো পরিমাণে সুগার দিবে। হোয়াট ইজ নেক্সট?
যখন একটা 3 ঘন্টা 2.5 ঘন্টা চলে যাবে এই গ্লুকোজ তো আর আপনার বডিতে থাকবে না। সো খাবারগুলোকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেটি খুব স্লোভাবে আপনার ব্রেনের ভিতরে না সারা বডিতেই গ্লুকোজের যেই চাহিদাটা সেটি পূরণ করবে। সো সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারেন একটু লাল চালের ভাত রাখতে পারেন। যদি কেউ রুটি খেতে চান আপনি লাল রুটি খান, আপনি যদি রুটি পছন্দ না করেন ওটস খেতে চান, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আপনার শরীরে কিন্তু সারাদিন একটা এনার্জি দিবে। এবার আসেন যে আমরা পানি অনেক কম খাই এবং রোজায় আমরা যেহেতু সারাদিন পানি খেতে পারি না, যেহেতু আমাদের হাতে খুব অল্প সময়, সেটি চিন্তা করেই কিন্তু আমরা পানিটা খেতেই পারি না। মনে রাখতে হবে ইফতারি থেকে পুরো রাতের পরে যে সেহরি পর্যন্ত কম সময় না, কিন্তু একটু ব্যালেন্স করেন। শুধু পানি না, পানি জাতীয় খাবারও কিন্তু পানির যে চাহিদাটি আমাদের বডির যে ফ্লুইডের যে রিকোয়ারমেন্ট সেটি কিন্তু ফিল আপ করতে অনেক হেল্প করে। সো আপনি চিন্তা করবেন যে ইফতারি থেকে শুরু করে সেহরি পর্যন্ত আপনি কতটুকু পানি খাচ্ছেন। এই পানিটা পানি জাতীয় খাবার হতে পারে, যেমন লেবুর শরবত হতে পারে খেজুরের শরবত। খেজুরের গুড় দিয়ে যদি আপনি শরবত তৈরি করেন সেটা কিন্তু আপনাকে অনেক ভালো এনার্জি দিবে। সুগার স্পাইক করার কোনো সুযোগ থাকবে না এবং আপনি অনেক এনার্জেটিক থাকবেন। আপনি ফাইবার রিচ করতে চান, আপনি ইসবগুল, চিয়া সিড, তোকমা দানা দিয়ে আপনি একটা শরবত করে ফেলেন, আপনি কিন্তু খুব ভালো এনার্জি পাবেন। এবার আসেন যে আমরা কিছু স্যুপ রাখতে পারি খাদ্য তালিকায়, যেটি কিন্তু আমাদের পরের দিনের যে এনার্জি এবং যে আমাদের ব্রেন ফোকাস করে না এই যে একটা সমস্যা, এটি থেকে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন। সো এই স্যুপের ভিতরে আপনি কিছু ক্যারোটস দেন, কালারফুল কিছু খাবার বা সবজি দেন, যেটি কিন্তু আপনাকে অনেক ভালো রাখবে, হেলদি রাখবে। ফ্রুটসটাকে সরাসরি যদি না খেয়ে আপনি যদি জুস খান তাতেও কোনো সমস্যা নেই। ফ্রুটস হয়তো 2-1টি রাখলেন, কিন্তু আপনি 3 রকমের জুস রাখলেন, যেটি আপনি ধীরে ধীরে সন্ধ্যার পর থেকে সিপ করেও নিতে পারেন, যে আপনার সারাদিনের যেই ক্লান্তির বোধ, সেই ডিহাইড্রেশন, সেটা কিন্তু ইনশাল্লাহ আর থাকবে না। এবার আসেন যে আমরা আর কি রাখবো যেটি হলো আমাদের শরীরের জন্য এবং আমার ফোকাসের জন্য ভালো। আপনি অবশ্যই যেটি করতে পারেন সেটি হলো, আমরা সবসময় খেজুরটাকে মনে করি ইফতারির একটা খাবার, আসলে একেবারেই তা না। খেজুর হলো এমন একটা সুপার ফ্রুটস যেটি আপনি সেহরিতে যদি 2টো করে খেজুর খান তাহলে সারাদিনের যে একটা ক্লান্তি বোধ সেটি কিন্তু অনেকটা কমে যায়। রাখতে পারেন একটি কলা, খাবার খাওয়ার পরে যদি একটা ছোটো কলা খেয়ে নেন সেহরিতে, সেটিও কিন্তু আপনাকে বেশ এনার্জি রাখবে এবং আপনার ব্রেন ফোকাস করতে অনেক ভালো কাজ করবে। হাঁটুর লিগামেন্ট ইনজুরির কখন আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এখন আসলে তার সার্জারি দরকার রয়েছে? যখন আমাদের বাহিরে বা ঢাকার বাহিরে বা অন্য কোথাও হাঁটুর লিগামেন্টের ইনজুরি হয়, অধিকাংশ ক্ষেত্রে যে রিপোর্টগুলো পেশেন্টরা পড়ে সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে, ওরা খুব ভয় পেয়ে যায়। বাট আমরা যারা হাঁটু নিয়ে কাজ করি তারা সবসময় বলি সব হাঁটুর লিগামেন্টের সার্জারি লাগে না। অনেক হাঁটুর লিগামেন্ট আছে যাদের আমাদের সামান্য ওষুধ এবং ব্যায়াম করলেই কিন্তু ভালো হয়ে যায়। যাদের ওষুধ ব্যায়াম করার পরও ফিজিওথেরাপি, কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, ফিজিওথেরাপি নেওয়ার পরও রোগীদের প্রবলেমগুলো সারে না, অর্থাৎ তার হাঁটু ঘুরে যাওয়া কমছে না, হাঁটুর ওপরের মাংসপেশি ডেভেলপ করছে না, অথবা হাঁটুর ব্যথা কমছে না, সেসব কন্ডিশনে আমরা রোগীর রোগটা আগে পরিপূর্ণভাবে নির্ণয় করে তারপরে আমরা সার্জারির প্ল্যান করে থাকি। তবে এক্ষেত্রে রোগীদের আমি সবসময় বলবো যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি মানেই কিন্তু সবসময় সার্জারি না। এটা ডাক্তাররা দেখলে, হাত দিয়ে পরীক্ষা করলে, রোগীর অবস্থার ওপর বিবেচনা করে তারপর আমরা ডিসিশন নিই যে হ্যাঁ আমরা সার্জারিতে যাব কি যাব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে আসলে মানুষের অনেক ধরনের ভুল কিছু ধারণা রয়েছে, মিসকনসেপশন রয়েছে, সেই সম্পর্কে আপনি খুব পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দিয়েছেন যে ইনজুরি যখন হবে তখন আসলে কী ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত এবং কী কারণে এই ইনজুরি হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। জন্মগত হৃদরোগের কারণগুলোর ভিতরে জন্মগত হৃদরোগের সংখ্যাও বাড়ছে এবং অ্যাকুয়াট হার্ট ডিজিজ, যেগুলো ইসকেমিক হার্ট ডিজিজ, বিশেষ করে করোনারি হৃদরোগ, এটার সংখ্যা দিনের পর দিন প্রচুর বেড়ে যাচ্ছে। এইটা একটা আমাদের জন্য একটা অ্যালার্মিং কন্ডিশন। এই দুইটা অ্যাডিটিভস হিসাবে আস্তে আস্তে আমাদের দেশে জনসংখ্যা এরকমভাবে হৃদরোগে ঝুঁকে যাচ্ছে, হৃদরোগের আক্রান্ত হয়ে যাচ্ছে এবং মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠানের স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।